নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিকাশের গতি অনুষ্ঠান নিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। বিকাশ তো চলমান, বিকাশ চলছে। আমাদের দেশে এবং রাজ্যে বিকাশের অনেক উন্নয়নমুখী কাজ আমরা কিন্তু দেখছি, কিন্তু কিছু কিছু কাজ নিয়ে আমরা আবারও কথা বলতে বসে যাই। আমাদের আজকের বিষয় হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আর্থকুইক। যদি বলি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভূমিকম্প রোধ করার জন্য আমরা কি কি বিশেষ পদক্ষেপ নেব, কিভাবে আমরা সজাগ থাকব, সচেতন থাকব এবং কিভাবে আমরা বাড়ির পরিকল্পনা করব, সব নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের এই বিশেষ আলোচনায় যিনি আমন্ত্রিত হয়ে আমাদের মাঝে এসেছেন, চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার ফ্রম টিআইটি, স্যার সোমদীপ চক্রবর্তী। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। খুব ভালো লাগছে, এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে বসলাম যে বিষয়টা সত্যি খুব দরকার আমাদের জানার, এবং আমাদের যারা টিভির পর্দায় দেখছেন তাদেরও জানার খুব দরকার। কারণ প্রাকৃতিক দুর্যোগ কখনো বলে আসে না এবং সেটার কিছুটা আভাস আমরা পেয়ে থাকি, কিন্তু তারপরেও আমরা সেই রকমভাবে নিজেকে কিন্তু প্রস্তুত করতেও পারি না। যদি বেশি দূরের কথা যদি না বলি, কিছুদিন আগেই আমরা দেখেছি একটা ভয়াবহ বন্যার মধ্য দিয়ে আমরা কিন্তু গেছি। তো প্রথমেই স্যার আপনার কাছ থেকে আমরা একটু শুনবো যে এই যে ডিজাস্টার, এই যে প্রাকৃতিক দুর্যোগ, ওইটা নিয়ে একটু যদি আপনার প্রথম মতামতটা একটু শুনি। হ্যাঁ, প্রথম প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে যেটা আমি বলতে চাই তা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমরা দু ধরনের আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে আপনার ন্যাচারাল ডিজাস্টার, যেটাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আর তার সাথে সাথে আরেকটা মানব সৃষ্ট দুর্যোগও থাকে, যেটাকে আমরা ম্যানমেড ডিজাস্টার হিসেবে ধরি। তো যাই হোক, তো এখন যেহেতু আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের আলোচনা, তো সেই হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে আমরা আরও কিছু ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে ওয়াটার রিলেটেড ন্যাচুরাল ডিজাস্টার, যেটা আমরা কিছুদিন আগে আপনি বললেন পেলাম, যেটা হচ্ছে বন্যা, বা হঠাৎ করে খুব শিলাবৃষ্টি হলো, বা কোথাও যেটাকে আমরা হিন্দিতে বলি বাদল ফাটনা, ঠিক আছে, হঠাৎ করে খুব হেভি রেইনফল হলো। তো এগুলি হচ্ছে আমরা বন্যা মানে জল সংরক্ষিত সম্পর্কিত যেটা ডিজাস্টার। তারপর আসছে আপনার জিওলজিক্যাল ডিজাস্টার, যেটা সেটা হচ্ছে আপনার ভূমিকম্প আসছে, তারপর আপনার ল্যান্ডস্লাইড আসছে, যেটা মাটির যে গঠন, হ্যাঁ, তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক যখন চেঞ্জ হয় তার মধ্যে এই দুর্যোগটা আসে আমাদের। তারপর আসছে আপনার বায়োলজিক্যাল ডিজাস্টার একটা আসছে, আপনি জানেন আমাদের অনেক ধরনের আউটবাস্ট হয়ে থাকে, অনেক ধরনের এপিডেমিক আউটবাস্ট হয়, যেটা কিছুদিন আগে করোনা হলো, সেটা বায়োলজিক্যাল আছে। তাছাড়া আমাদের ইন্ডাস্ট্রিয়াল কিছু আছে, ইন্ডাস্ট্রিয়াল হয়তো সেটা মানবসৃষ্ট নয়, প্রাকৃতিক নয়, সেটা মানবসৃষ্ট তার মধ্যেও। তাছাড়া নিউক্লিয়ারটাকেও আজকাল, যেটা আমাদের জাপানে হয়ে গেল কিছুদিন আগে, নিউক্লিয়ারটাকে আমরা সেই মানে খুব ইম্পর্টেন্ট একটা ন্যাচারাল ডিজাস্টার বা ডিজাস্টারের আন্ডারে আমাদের আনাটা দরকার বলে মনে করি। এই মোটামুটি হচ্ছে আমাদের ডিজাস্টারের টাইপগুলো। তার মধ্যে টাইক্লোন এগুলো তো আছেই। তো মেজর ডিজাস্টার যেটা আমরা আমাদের এই অঞ্চলের জন্য যেটাকে আমরা কনসিডার করা উচিত, সেটার মধ্যে একটা বন্যা আপনি দেখতে পাচ্ছেন, হঠাৎ করে খুব বেশি জল জমে যাওয়া। তাছাড়া আগুনের একটা ব্যাপার থাকে, হঠাৎ করে কোথাও আগুন লেগে যাওয়া বা দাবানল চলে আসা, ঠিক আছে, বনে জঙ্গলে যে কোনো জায়গায় হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড একটা ফায়ার হ্যাজার্ড চলে আসা। তাছাড়া তার সঙ্গে আছে মনে করুন আপনার ভূমিকম্প খুবই। আর যদিও আমাদের এরিয়াটা এতটা সাইক্লোন প্রোন নয়, তবে আমাদের ভূমিকম্পটা আমাদের রাজ্যে বেশি একটু আমাদের ব্যাপারটা নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি বলে আমরা মনে করি। সন্দীপ স্যার, আপনার কাছ থেকে আমরা শুনবো, যেহেতু আপনি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, মানে এমন একটা বিষয় যে বিষয়টা সত্যি মানে এগুলোকে অনেকটাই এগুলো নিয়েই থাকে, এবং কিভাবে আমরা চলবো, কিভাবে আমার বাড়ির বিল্ডিং কনস্ট্রাকশন করব, কিভাবে আমার যে ভূমিটা, যে কথাটা আপনি বলছিলেন জিওলজিক্যালি, কিভাবে আমি আমার ভূমিটাকে একটু ঠিকভাবে দেখবো, ঠিক আছে কিনা, বা আগে এটার অবস্থা কী ছিল, বা ভবিষ্যতে এটা কী অবস্থায় দাঁড়াবে, এই সব কিছু বিষয়কে নিয়েই কিন্তু আপনাদের গবেষণা বা পড়াশোনা। তো আমি একটু জানতে চাইবো যে আমাদের ত্রিপুরা রাজ্য, যেটা আমরা শুনে থাকি সিসমিক জোনের মধ্যে খুব কাছাকাছি আছে, 5-6-এর মধ্যে, তো এই বিষয়টাকে ঠিকঠাকভাবে যদি প্রতিরোধ তো করা সম্ভব নয়, মোকাবেলা হয়তো বা করতে, হ্যাঁ, মোকাবেলা করতে হবে, তো কি করা উচিত আমাদের? আচ্ছা, এই বিষয়ে সবার আগে একটা ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাইবো, যেটা এটাকে মোকাবেলা করতে গেলে আমাদের দুটো লেভেল থেকে আমাদের চেষ্টা করতে হয়, ভাবতে হয়। একটাকে আমরা যেটা বলি ম্যাক্রো লেভেল, মানে অনেকটা বিস্তারিত অঞ্চল নিয়ে, যেটা আমরা ভাবি অনেক বড় একটা ব্যাপার নিয়ে। আরেকটা হচ্ছে মাইক্রো লেভেল, মানে ছোট ছোট একটা বাড়ি ঘর বা একটা ছোট এরিয়া, সেরকম মাইক্রো লেভেলে। তো ম্যাক্রো লেভেলে যেটা আমাদের ভাবতে হয় সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং,
যখন আমরা কোনো মাস্টার প্ল্যান তৈরি করি, তো আগে কি হতো, আগে আমরা অন্যান্য আমাদের যে ফাংশনাল আসপেক্টগুলোকে নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করার কথা ভাবতাম, যেটা মেইনলি প্ল্যানাররা করতেন। কিন্তু এখন কিন্তু সরকারকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে, বা আমাদের যে আরবান লোকাল বডিজগুলো আছেন, আমাদের ত্রিপুরায় প্রায় 20টার মতো, আমার যা মনে হয় প্রায় 20টার মতো আরবান লোকাল বডিজ আছে, মানে ছোট ছোট শহরাঞ্চল যেগুলিকে আমরা বলি, সেই শহরাঞ্চলগুলো আছে। সেই শহরাঞ্চলগুলোকে যখন ওরা মাস্টার প্ল্যানগুলো তৈরি করবে, তখন ওদের অ্যাপ্রোচটা কিন্তু সেই এক্সপার্টদের কাছ থেকে সেরকমভাবে নিতে হবে যেন ওনারা রিস্ক ওরিয়েন্টেড মাস্টার প্ল্যান তৈরি করে, মানে যেটাকে আমরা রিস্ক ইনফর্মড মাস্টার প্ল্যানিং বলি। তো তার মধ্যে কি হয়, আগে যে কোনো একটা আরবান এরিয়াকে তার মধ্যে কোন কোন জায়গাগুলো ভালনারেবিলিটি, তার কোন কোন ডিজাস্টারের প্রতি তার ভালনারেবিলিটিটা আছে, সেটাকে ম্যাপিং করতে হয়, যেটাকে আমরা রিস্ক ম্যাপিং বলি। তো ওই পার্টিকুলার জোনে যখন আমরা একটা পার্টিকুলার রিস্ক ম্যাপিংটা আগে করে নিই, কোন কোন জায়গাগুলো, মনে করেন একটা স্লাম এরিয়া, স্লাম এরিয়াতে জেনারেলি আগুন লাগে খুব ঘন ঘন, এবং একবার আগুন লাগলে কিন্তু ওই আগুন নেভানো খুব কষ্ট হয়ে যায়। তো এটাকে আমরা ফায়ার হ্যাজার্ড জোন হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তেমনি একটা খুব লো লাইং একটা ভ্যালি, যেখানে অনেক লোক থাকে, কিন্তু সেটা আমরা একটা বন্যার জন্য, একটা বন্যার আমাদের একটা ফ্লাড রিস্ক একটা জোন বলে আমরা আইডেন্টিফাই, এইভাবে আলাদা আলাদাভাবে রিস্ক আমাদের অ্যাসেসমেন্ট করে সেটার একটা ম্যাপিং করে তারপর আমরা সেভাবে মাস্টার প্ল্যানিংটার জন্য এগিয়ে যেতে পারি। তো এতে কি করতে হয়, কিছু কিছু জায়গায় যেখানে হয়তো বা ল্যান্ডস্লাইড হবে এবং লোকজনের আপনার মনে হচ্ছে সেখানে ঘন বসতি আছে, তাহলে কিন্তু সেখানে ডেভেলপমেন্ট আটকে দিয়ে ওই লোকজনকে দূরে কোথাও সরিয়ে ডিসেন্ট্রালাইজিং বা সিমিলার প্রসেসকে আমাদের অ্যাডপ্ট করতে হবে। তো মাস্টার প্ল্যানিংটা একটা বড় পদক্ষেপ, এবং যেটা সরকারের তরফ থেকেই প্রথম নিতে হয়, এবং মাস্টার প্ল্যানিংটা তৈরি করার সময়ই ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রথম যে পদক্ষেপটা সেটা শক্তভাবে নেওয়াটা আমি প্রয়োজন মনে করি। একদম সেটা, হ্যাঁ বলুন স্যার। এটার জন্য কি এই যে মাস্টার প্ল্যানিং, যেটা মানে রাজ্য সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়, তখন কি যারাই অ্যালট করা থাকে জায়গার মধ্যে, তাদেরও কি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন? হ্যাঁ, সেটা তো প্রয়োজন হবেই, কারণ ওদের কাছ থেকে তো ওদের সম্মতিটাও তো জানতে হবে। সেটা আলাদা আলাদাভাবে পলিসি, সেটা রাজ্য মানে সরকার হোক বা কোনো আরবান লোকাল বডি হোক বা কোনো মিউনিসিপ্যালিটি বা কাউন্সিল হোক বা কর্পোরেশন হোক, ওনারা সেটা, ওদের কাছে প্রসেস আছে, যারা প্ল্যানার হন ওনারা জানেন কিভাবে আমাদের এগিয়ে যেতে হবে, এবং ওনারা সেটা যে স্টেক হোল্ডার্স বা যারা সেখানে যারা মানে সিটিজেন্স আছেন ওদের সাথে সেটা কনসাল্ট করে ওদের কনসেন্ট নিয়ে সেভাবে পলিসিটাকে ওরা ইমপ্লিমেন্ট করে এবং প্ল্যানটাও সেভাবেই তৈরি হয়। একদম স্যার, আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমরা শুনবো যে অনেক জায়গায় অনেক সময় আমরা দেখে থাকি যে ঠিক আছে আমি একতলা বাড়ি করছি, সেই রকম আমার কনস্ট্রাকশন নেই, আমি নিজেদের মতো করে প্ল্যান করে নিয়ে নিচ্ছি, তো সেক্ষেত্রে কি প্ল্যান নেওয়াটা প্ল্যানারের কাছ থেকে বা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে বা যারা আপনাদের এখান থেকে যারা পাস আউট হয়ে স্টুডেন্টসরা বেরিয়ে যাচ্ছে তাদের কাছ থেকেও কিন্তু মানে যারা সিভিলে আছে তাদের কাছ থেকে তো প্ল্যান অবশ্যই নিতে লাগে, তো এই ব্যাপারে যদি কিছু একটা বলেন। না, সেটা তো বলা, সেটা তো সবার জানাই আছে যে যে কাজটা দায়িত্ব যাকে দেওয়া উচিত, এবং মেইনলি যিনি টেকনিক্যাল পার্সনের হেল্প তো ডেফিনেটলি নেওয়া উচিত। যে কোনো বাড়িঘর তৈরি, আমরা যে কোনো ক্ষেত্রেই জীবনের প্রতিটা পদক্ষেপেই আমাদের এক্সপার্টের হেল্প নেওয়া উচিত। এটা আমাদের সবার মধ্যে এই বোঝাপড়াটা সবসময় তৈরি করে নিতে হবে। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাব, যখন আমাদের কোনো ঘরবাড়ি তৈরি করতে হবে ডেফিনেটলি আমরা সিভিল ইঞ্জিনিয়ার হোক, আর্কিটেক্ট হোক, ওনাদের কাছে আমরা যাব, ওনাদের কাছ থেকে যেন আমাদের সহযোগিতাটা, ওনাদের সহযোগিতার সঙ্গেই আমরা কাজটা করব। এতে দুটো সুবিধা হচ্ছে, একটা হচ্ছে যিনি তৈরি করেন, যিনি সাজেশন নেন, ওনার একটা ইকোনমিক কন্ডিশনে একটা সেফ কোয়ান্টিটিতে ওনার জিনিসটা তৈরি হয়, সে বাড়ি ঘর বা যে কোনো ধরনের বিল ফর্মই বলুন যেটার জন্য উনি সাজেশন নিচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি, ওনার সেটা সেফ হয়, সুষ্ঠুভাবে সেটা তৈরি হয়, কারণ এই প্রসিজিওর, এই টেকনিক্যাল সাজেশনগুলি শুধুমাত্র টেকনিক্যাল এক্সপার্টরাই দিতে পারেন যারা এই ফিল্ডে কাজ করে থাকেন। একদম, মানে যারা এই যে ফিল্ডে এক্সপার্ট সেই বিষয়ে সেই ওনার কাছ থেকেই সে সাজেশনটা নেওয়া। সুতরাং বাড়িঘর তৈরির ক্ষেত্রে কোনো দ্বিমত নেই যে সেটা আপনার সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছ থেকেই সেই সাহায্যটা নিতে হবে। ঠিক, একদম, হ্যাঁ, প্রফেশনাল ইয়েটা নিতে হবে। যখন প্রাকৃতিক দুর্যোগ যখন আমাদের রাজ্যে বা শহরে যখন দেশ জুড়ে হয়, তখন কিন্তু আমরা সবার কাছ থেকেই কিন্তু সহযোগিতা আমরা কিন্তু আশা করে থাকি। তো তখন কিন্তু যারা দোতলায় থাকে বা একতলায় থাকে সব ধরনের মানুষই কিন্তু একটা উঁচু জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই যে মানে ভূমির যে মেজারমেন্টটা, মানে আমার ভূমিটা ঠিক আছে কিনা, এটা কি করে মানুষ বুঝবে? একটা সাধারণ মানুষ কি করে বুঝবে? এক্সপার্ট তো ঠিক আছে, এক্সপার্ট এসে
ভূমি পরীক্ষা করে মানে জায়গা অ্যালট করে বলে দিল, এছাড়াও কি নিজেদের কি কোনো রকম ভাবে বোঝার কোনো উপায় আছে যে আমার জায়গাটা ঠিক আছে কিনা? না, সেটা এক্সপার্টই সেটা বলতে পারবেন, কারণ ওনারা নানা রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই সেই জিনিসটা ওনারা ধার্য করেন। কারণ এটা তো আসলে কোনো আন্দাজের বিষয় না, সেটা পরীক্ষা যখন করা হয় সেই পরীক্ষার যা রেজাল্ট আসে সেটা দেখেই যারা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার ওনারা সেটা সাজেস্ট করেন যে হ্যাঁ এই জায়গায় কি ধরনের কাজকর্ম করা যাবে, কিভাবে করা যাবে, বা এই জায়গাটা কি বাড়ির উপযুক্ত কিনা, বা এখানে বিল্ডিং হবে কি হবে না, এই সব কিছু বিষয়ই ওনারাই বলবেন, যিনি জিওটেকনিক্যাল এক্সপার্ট উনিই বলবেন। একদম। স্যার, আরেকটা বিষয় কি, মানে আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যেহেতু কথা বলছি, শুধুমাত্র আমরা বিল্ডিং কনস্ট্রাকশন বা এই ধরনের বিষয় না, আমরা সব বিষয়টাই আমরা আজকে আলোচনার মধ্যে চেষ্টা করব তুলতে। আর আজকাল বিভিন্ন বিদ্যালয়, আপনি যেহেতু কলেজে আছেন সেক্ষেত্রেও কি আপনাদের এখানেও কি এরকম মানে হচ্ছে কিনা যে ছেলে মেয়েদেরকে সাডেনলি কোনো যখন আনন্যাচারাল কিছু যখন হয় তার জন্য প্রিপেয়ার করা, তাদেরকে তৈরি করা, কিভাবে ওরা স্টুডেন্টসরা বা ছাত্রছাত্রীরা কিভাবে মোকাবেলা করবে, কিভাবে রেস্কিউ টিম তৈরি করবে, এরকম কিছু কি আপনারা? আমাদের কলেজেও আছে, আমাদের প্রতিষ্ঠানেও সেই ধরনের একটা টিম আছে যেটাকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ওদেরকে স্পেশালি ওদের অ্যাসাইন করা আছে, এবং ওরা সময়ে সময়ে ওরা ড্রিল করে ছাত্রছাত্রীদের নিয়ে, একটা ড্রিল বলা হয় এটাকে, ওরা মক ড্রিল করে, ওরা সেটাকে সবাইকে শেখানো হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, সবাইকে অ্যাওয়্যার করা হয় যে ভূমিকম্প হলে কি করতে হবে বা আগুন লাগলে কি করতে হবে, কি করে নিজেকে বাঁচাবে এবং অন্যকে সাহায্য করবে, সেটা প্রিপেয়ারনেস এটা আমাদের কলেজে কন্টিনিউয়াসলি এটা চলে। ইভেন আসছে মাসেও আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, সেটা করা হবে সময় সময়, সেটা প্রত্যেকটা স্কুলেও হচ্ছে, হওয়া উচিত। কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টের সবচাইতে বড় জিনিসটাই হচ্ছে প্রিপেয়ারনেস। আমরা যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা বলি তখন এটার কয়েকটা স্টেপের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। আমরা বলতে পারি নিজেদেরকে ক্যাপাসিটাইজড করা, যে আমার যখন কোনো ডিজাস্টারকে আমাকে মোকাবিলা করতে হবে তখন যেন আমি সেটাকে মোকাবিলা করার সক্ষমতা এবং মানসিকভাবে তৈরি থাকি। 2 নম্বর হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং এর পর যেটা আসছে সেটা হচ্ছে প্রিপেয়ারনেস, আমার কাছে জিনিসপত্র সরঞ্জাম সেভাবে আমাকে তৈরি রাখতে হবে। তারপর যেটা আসছে, তারপর যদি আমাকে ফেস করতে হয় তার প্রেডিকশন আছে কিনা। আগে থেকে সাধারণভাবে ন্যাচারাল ডিজাস্টারকে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, তাও আজকাল চেষ্টা চলছে কোনো না কোনো প্রসেস দিয়ে, কোনো না কোনো ইয়ের থ্রুতে যদি সেটাকে কিছুটা আন্দাজ করা যায়। তো সেটার পরেই পরিপ্রেক্ষিতে যখন আমরা ফেস করি ডিজাস্টারটাকে, তারপরে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। ডিজাস্টার যখন হয়ে যায় তারপর তো অনেক লোক মানে হানি হয়, ঠিক আছে, অনেক জায়গায় ক্ষতি হয়, সেই ক্ষতিটাকে আমরা কিভাবে উভরে উঠতে পারি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওদেরকে আমরা কি করে সাহায্য করে আবার আগের জায়গায় আমরা ফিরে আসতে পারি। একদম। কিছুদিন আগেও আমরা যেটা দেখলাম যে বন্যার সময় যেটা হয়েছিল, যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, ডিজাস্টার ম্যানেজমেন্টের পুরো টিম নিজেরাও কাজ করেছে, বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও এসে কাজ করেছে, বিভিন্ন ভলান্টিয়ার্স এবং বাড়িঘরের মানুষরাও গিয়ে স্বইচ্ছায় কাজ করেছে। কিন্তু তার পরের যে চিত্রটা ছিল আমাদের রাজ্যের বা শহরের, সেটা সত্যি খুব ভয়ানক ছিল, কারণ রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে, এখন এগুলো আবার নতুন করে রিপেয়ারিং চলছে, বিল্ডিং কনস্ট্রাকশন সবই নষ্ট হয়ে গেছে অনেকটাই এই এতটা বৃষ্টির ফলে। তো এক্ষেত্রে একটা বড় একটা কিন্তু ক্ষতি, মানে যেটা আমরা দেখলাম, তো এই ক্ষতিটার জন্য কিন্তু একটা আগের থেকে একটা প্রিপারেশন দরকার। তো যেহেতু আপনি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাওয়ার করতে পারবো এটাও একটু আপনার কাছ থেকে শুনবো, যে আমরা ছাত্রছাত্রীদের কিভাবে অ্যাওয়ার করব, বা কিভাবে আমরা ওইটা মোকাবেলা করার জন্য কি কি সরঞ্জাম আমরা নিজেদের কাছে রাখতে পারি। না, ঠিক আছে, আসলে এই ব্যাপারটা চলে আসছে যে মোকাবিলার সবচেয়ে প্রথম যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানে আমরা সবাইকে জানানো যে আমাদের যদি কোনো আপদা আসে তাহলে যেন আমরা সেইভাবে সঠিকভাবে সেই আপদটাকে আমরা মানসিকভাবে তৈরি হয়ে সেটাকে আমরা ফেস করতে পারি। তো এই জিনিসটার জন্য তো আমার স্কুলে সরকার এরকম ব্যবস্থা করেই দিয়েছেন যে স্কুলে সব ছাত্রছাত্রীদেরকে ব্যাপারে জানানো হচ্ছে, এবং আমাদের কলেজেও আপনাকে বললাম সেরকম নিশ্চয়ই সব কলেজেই সেই ব্যাপারটা নেওয়া হচ্ছে। এবং এটার জন্য আমাদের ত্রিপুরা সরকারের তো অলরেডি আমাদের একটা ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যেই সেলটা আমাদের দেখে ডিজাস্টারের ব্যাপারটা দেখে পুরো রাজ্যে, সেটা অলরেডি আছে, যেটা এনডিএম এর আন্ডারে কাজ করছে। তো কাজ তো হচ্ছে চারিদিকে, ম্যানেজমেন্ট সেল থেকে সব দিক দিয়ে কাজ হচ্ছে, সবাইকে অ্যাওয়্যার করা হচ্ছে। এখন কখনো ডিজাস্টার হলে আমরা কিভাবে রিয়্যাক্ট করতে পারি সেই ব্যাপারটা সময়ের সাথে সাথে প্র্যাকটিস করে 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 সেভাবে নিজেকে তৈরি রাখা। প্রত্যেকে আমি বলবো, আমাদের যারা নাগরিক আছেন রাজ্যের সবাইকে আমি এই অনুরোধটা করব, হ্যাঁ স্পেশালভাবে যেন এই দিকে একটু নিজেকে তৈরি রাখাটা, যেন যে কোনো ধরনের
আপদা আসলে, মানে আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসলে যেন আমরা নিজেদেরকেও নিয়ে এবং অন্যকেও সাহায্য করে আমরা সেই দুর্যোগের বাজে সময়টাকে আমরা কাটিয়ে উঠতে পারি। একদম। যেহেতু আপনি মানে আর্কিটেকচার নিয়ে আছেন, তো আমি এটাকে নিয়ে একটু বেশি জোর দিচ্ছি। তো এই যে আমরা বিল্ডিং বানাচ্ছি, বিল্ডিং তো এখন চারিদিকেই বিল্ডিং, ফ্ল্যাট বাড়ির মানে সংখ্যাটাই বেশি শহরাঞ্চলে। আর যদি গ্রামের দিকে তাকাই, সেদিকেও কিন্তু এখন আর সেই গ্রামের চিত্র কিন্তু আগের মতো নেই, সেখানেও কিন্তু বিল্ডিং আসছে। তো সেক্ষেত্রে মানে সাধারণ মানুষ হয়তোবা যারা একটু কম বাজেট নিয়ে বিল্ডিং করে, তারা হয়তোবা অতটা প্ল্যানিং বা প্ল্যান বা মিউনিসিপ্যালিটি থেকে এটা পাস করাতে হবে, বা টেকনিক্যাল স্টাফ দিয়ে এটা মেজারমেন্ট করাতে হবে, ভূমি মাপতে লাগবে, সবটা হয়তোবা সেইভাবে না বুঝে একটা কনস্ট্রাকশন করেই দিল ছোটোখাটো। তো সেই বিষয়ে তাদের জন্য কি বলবেন, যে কি রকম কি দিকগুলো দেখা দরকার, বা কি রকম কাজ করা উচিত যেন ভবিষ্যতে ভূমিকম্পে থেকে যেন নিজেকে একটু কিছুটা বাঁচাতে পারি আমরা? তার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা মনে হয় আমরা যারা এই সিচুয়েশনে আছি বা আমরা যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছি, আমাদের সবারই এটা দায়িত্ব কম বেশি, যে গ্রামে গঞ্জে যারা কাজ করছেন ওনারা হার্ডকোর টেকনিক্যাল পারসন হতেও পারেন বা সেমি টেকনিক্যাল হতে পারেন। মানে মনে করুন একজন মিস্ত্রি যিনি অনেক বছর ধরে কাজ করতে করতে একটা বেসিক এক্সপেরিয়েন্স হয়ে গেছে। গ্রামে এটা দেখা যায়, শহরাঞ্চলে তো মিউনিসিপ্যালিটি থেকে পাস করাতেই হবে, এটা বাধ্যতামূলক, এবং শহরাঞ্চলে কাজগুলো অনেকটাই নিপুণতার সাথে হয়, বাধ্যতামূলক। গ্রামে গঞ্জে অনেক সময় কিছু মানে, তো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই লোকগুলোকে অ্যাক্সেস করতে হবে, ওই লোকগুলোকে কাছে আমাদের যেতে হবে, গিয়ে ওদেরকে কিছু বেসিক প্যাটার্ন আছে, বেসিক কিছু টেকনিক্যাল ইনপুটস আছে, সেগুলি ওদেরকে জানিয়ে দিতে হবে যে তোমরা এই ইনপুটগুলো নিয়ে তোমরা বাড়িঘর বানিও। তাহলে কি হবে, সেখানে জেনারেলি বহুতল বাড়ি তো হওয়ার সম্ভাবনা বেশি থাকে না, তো যার জন্য ভূমিকম্পের ক্ষেত্রে বহুতল বাড়ি না হলে সেটার ভালনারেবিলিটিটা এতটা বেশি থাকে না। তো যার জন্য যদি একতল বা দুতল বাড়ি হয়, দ্বিতল বাড়ি যেটা হয়, তার ক্ষেত্রে কিন্তু বেসিক কিছু আমাদের প্যারামিটার্স আছে, সেগুলি যদি ওদের জানা থাকে, সেটা যদি ওরা মেনে চলে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারি। জায়গাটা যদি টিলা জমি বা মানে এরকম জমি হয়, যে মানে একটা হলো চাষের জমি, একটা হলো টিলা জমি, যে জমির ক্ষেত্রেও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তো কোনটা ঠিক ওইটাও তো বোঝা একটা বিষয়। হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলি ওদেরকে একটু অ্যাওয়্যার করতে হবে, যারা সেখানে সেমি টেকনিক্যাল পারসন যারা কাজ করছেন। আচ্ছা, তো ওদেরকে একটু অ্যাওয়্যার করতে হবে। যারা মিস্ত্রি আছে ওদেরকে মাঝে মধ্যে কোনো একটা জায়গায় ডেকে ওদেরকে একটু বুঝিয়ে দিতে হবে যে এইভাবে তোমরা কাজ করো, তাহলে তোমাদের কাজটাও ভালো হবে। সেটা ওদের ক্ষেত্রে ভালো, ওদের প্রফেশনের ক্ষেত্রেও ভালো, প্লাস যে সার্ভিসটা ওরা দিচ্ছে সেই সার্ভিসের কোয়ালিটিটাও বেটার হতে পারে। একদম। আর যারা শহরাঞ্চলে যেগুলো হচ্ছে বহুতল বাড়িগুলো, সেগুলো তো অবশ্যই নিয়ম মেনেই হচ্ছে, তারপরেও কি নিয়ম দেখা উচিত, কোন বিষয়গুলোর দিকে জোর দেওয়া উচিত যদি একটু আমরা জানি? এখন শহরাঞ্চলের যে আরবান লোকাল বডি, সাপোজ আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিং রুলস আছে, এই বিল্ডিং রুলসটা কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করেই সেটা গঠন করা হয়েছে। সেটাতে আমাদের যিনি ওনারের সেফটি দেখা হয়েছে, প্লাস নেবারহুডের যে সাস্টেনেবিলিটি সেটাকে লক্ষ্য করে, বা আমাদের কি করে আমরা ফায়ার হ্যাজার্ডের সময় আমরা কি করে রিয়াক্ট করতে পারবো, বা যেন একটা বাড়িতে আগুন লাগলে আরেকটা বাড়িতে ক্ষতিগ্রস্ত না হয়, কারোর আলো বাতাসের যেন অসুবিধা না হয় এক বিল্ডিংয়ের জন্য আরেক বিল্ডিং, এই সমস্ত কিছু দেখে কিন্তু এই রুলস রেগুলেশনসগুলো ডেভেলপ করা হয়েছে, এবং অনেক মানে এক্সপার্ট লোকেরা একসাথে বসে এগুলিকে ফ্রেম আপ করেছেন। যেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট গাইডলাইন হচ্ছে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড, যেটা আমাদের ন্যাশনাল লেভেলে তৈরি হয় আমাদের পুরো দেশের জন্য। এই ন্যাশনাল বিল্ডিং কোডকে ফলো করে তারপর আমাদের ত্রিপুরা বিল্ডিং রুলস যেটা এখন আছে আমাদের চলছে, ত্রিপুরার ক্ষেত্রে বিল্ডিং করতে গেলে যে রুলস রেগুলেশনগুলো আমাদের ফলো করতে হবে, সেটা কিন্তু ওখান থেকে তৈরি করে এক্সপার্টরা তৈরি করেছেন। এখন যারা এই রুলসগুলো মেনে বিল্ডিং করছেন, ওদের বিল্ডিং কিন্তু সত্যি অনেকটা নিরাপদ, সমস্ত দিক থেকে অনেকটা নিরাপদ। এখন যারা হয়তো বা মানছেন না বা কোনো কারণবশত মানতে পারছেন না, তো সেই ব্যাপারটা আসলে আমি লোকাল অথরিটির উপরেই ছাড়তে চাইবো। সে সম্পর্কে ত্রিপুরায় কততলা মানে বিল্ডিং হলে ঠিক আছে নিরাপদ, বা তার বেশি হলে? আসলে বিল্ডিং এর তালার ব্যাপারটা ওরকম কিছু নেই যে কত তালা হলে সেটা নিরাপদ হবে, এমন কিছু নেই। কারণ সেটা হচ্ছে কমপ্লিটলি আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি কত তালা বানাবো। আপনাকে যদি 20 তালাও বানাতে হয় আপনি বানাতে পারবেন, আপনার ফাউন্ডেশনটা সেভাবে আপনাকে দিতে হবে, প্লাস সাইড সেটব্যাক যেগুলো চারিদিকে ছাড়ার ব্যাপারটা, যে কিছু ব্যাপার থাকে বিল্ডিং এ সেগুলো তো অনেক ধরনের ফাউন্ডেশন আছে, ঠিক আছে। তো পাইলিং ভালো, ডিপ ফাউন্ডেশন,
ওইটা কি কোনো মানে জলা জায়গার জন্য কি দরকার নাকি? এটা আসলে এটা একটা বিশাল বড় ব্যাপার। এটা আমাকে এক কথায় বলাটা হয়তোবা ঠিক হবে না, এটা যারা জিওটেকনিক্যাল এক্সপার্ট আছেন ওনারা আরো বিশদভাবে সেটাকে আলোচনা করতে পারেন। কিন্তু পাইলিং হচ্ছে একটা টাইপের ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশন আর শ্যালো ফাউন্ডেশন, আমরা দু ধরনের ফাউন্ডেশন জেনারেলি আমরা দেখি। শ্যালো ফাউন্ডেশন হচ্ছে আপনার যে আরসিসি ফুটিং দিয়ে পা দানি দিয়ে যে বিল্ডিং গুলো হয় বা অল্প কিছু মাটি করে যেটা হয় সেটা। আর ডিপ ফাউন্ডেশন আলাদা আলাদা টাইপ আছে। তো আসলে কোন বিল্ডিং এর ক্ষেত্রে কতটুকু লোড হবে তার উপর ওই মাটির অবস্থা কি, মাটি কতটা ক্যাপাসিটাইজড আছে বা তার ক্যাপাসিটি ইনক্রিজ মানে তার বিয়ারিং ক্যাপাসিটি বাড়াতে হবে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো সমস্ত কিছু দেখেই সেই ডিসিশনটা নেওয়া হয় যে ওকে কি ফাউন্ডেশন দেওয়া হবে। অনেক সময় দেখা যায় আশেপাশে কোনো নদী রয়েছে বা খাল রয়েছে একটা বড়, সেক্ষেত্রে সেগুলি সবই জিওটেকনিক্যাল এক্সপার্ট যিনি আছেন ওনার সবটাই টেকনিক্যাল বিষয়, মানে এটা একদম মেজারমেন্ট করেই কাজটা করা উচিত। হ্যাঁ, সেভাবেই টেস্ট করে মেজারমেন্ট করে এবং সেভাবেই এগিয়ে যাওয়া উচিত। যেহেতু আপনি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার নিয়ে আছেন, টিআইটিতে আছেন এবং অনেক স্টুডেন্টদেরকে আপনারা প্রতি বছর তৈরি করান এই বিষয়টাকে নিয়েই, আর্কিটেকচার মানে যা কিভাবে ফাউন্ডেশন তৈরি করবে, কিভাবে বিল্ডিং তৈরি করবে, কনস্ট্রাকশন তৈরি করবে, বা নতুন নতুন যে স্বপ্নের বাড়ি যেটা আমরা যদি বলে থাকি, প্রত্যেকটা মানুষের সব বাড়িতে একবারই হয় স্বপ্নের, তো সেই বাড়িটা তৈরি করার ক্ষেত্রে ছেলে মেয়েদের এই যারা বেরিয়ে যাচ্ছে টিআইটি থেকে বেরিয়ে যাচ্ছে সেখানে কিন্তু একটা বড় ভূমিকা থাকছে তাদের। তো কি রকম ভাবে তৈরি করার একটু যদি আমরা শুনি, বা এই বিষয়টার প্রতি ইন্টারেস্টটাই বা কিভাবে আসবে মানুষের? হ্যাঁ, প্রথম প্রশ্ন আমার এটা খুব ভালো লেগেছে, বিষয়টার প্রতি ইন্টারেস্ট কিভাবে আসবে। এটা আসাটা তো খুবই এখন মানে দরকার। কারণ কি, আমরা যদি এখন আমাদের দেশের কথা চিন্তা করি, শুধু দেশের নয়, আমরা যদি পুরো পৃথিবীর কথাই চিন্তা করি, এখন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে, এমপ্লয়েবল সেক্টর হচ্ছে কিন্তু রিয়েল এস্টেট। আমাদের দেশে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়িং সেক্টর। ও কিন্তু প্রচুর পরিমাণ লোককে একসাথে কাজে লাগাচ্ছে। 2 নম্বর কথা হলো আমাদের আমরা লোকজন যত কাজকর্ম করি, আমাদের হিউম্যান অ্যাক্টিভিটি কিন্তু 75% হিউম্যান অ্যাক্টিভিটিস আর বিং পারফর্মড আন্ডার এ বিল ফর্ম। আমরা কিন্তু বিল্ডিং ছাড়া কিন্তু আমাদের পক্ষে মানে সম্ভব না, আমাদের জীবনযাত্রা চালানোটা সম্ভব না, সেটা কিন্তু প্রকৃতিগতভাবে সত্য। সুতরাং এই বিল্ডিংয়ের জন্য যারা অ্যাকচুয়াল এক্সপার্ট, যেটাকে একটা বিল্ডিংকে সার্বিকভাবে যাদের বিল্ডিং সম্পর্কে যারা জানেন, ওনারা হচ্ছে আর্কিটেকচার, দ্যাট সাবজেক্ট ইজ আর্কিটেকচার। ওনারা হচ্ছেন আর্কিটেক্টরা, ওনারা সার্বিকভাবে বিল্ডিংটাকে জানেন। ঠিক আছে, তো ওই আর্কিটেক্টদেরকে যদি আর্কিটেক্টের নেসেসিটিটা কিন্তু খুব মাত্রায় বেশি যদি আপনি বিল্ডিং ইন্ডাস্ট্রির কথা বলেন। ঠিক আছে, একটা সময় ছিল যখন আমাদের এতটা ব্রাঞ্চ ওয়াইজ বা এতটা স্পেসিফিক ওয়েতে আমাদের স্পেশালাইজেশন নিয়ে আমরা কাজ করিনি, কিন্তু এখন কিন্তু সময় চলে এসছে। এখন কিন্তু এই স্পেসিফিক দিকটা চিন্তা করলে আমাদের রাজ্যে এখনো অনেক জায়গায় আর্কিটেক্টের প্রয়োজন আছে। সংখ্যাটা কিন্তু এখনো খুব কম আমাদের রাজ্যে, এতটাই কম যে প্রকৃতিগতভাবে আপনি যখন কারোর সাজেশন নিতে যাবেন, আপনি কিন্তু সময় মতো একজন আর্কিটেক্টকে খুঁজে বের করতে আপনার কষ্ট হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে কি, একটা ছোট উদাহরণ আপনাকে দিচ্ছি। ডাক্তার কিন্তু জেনারেল ফিজিশিয়ান, উনি কিন্তু জেনারেল ফিজিশিয়ান, আপনি যে কোনো রোগের কথা বললে উনি আপনাকে সাজেস্ট করতে পারবেন, কিন্তু হার্ট রিলেটেড ম্যাটার কিন্তু আপনাকে কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে। আপনি কিন্তু তখন জেনারেল ফিজিশিয়ানের কাছ থেকে ওই ইনপুটটা নাও পেতে পারেন যেটা আপনি একজন কার্ডিওলজিস্টের কাছ থেকে পাবেন। তো সিমিলার ওয়েতে when we are talking about buildings and build forms, then we must go first through an architecture. ঠিক আছে, ওই সংখ্যাটা আমাদের কম হওয়াতে কি হচ্ছে, আমাদের রাজ্যে এখনো আমার মনে হয় আরো বেশি আর্কিটেক্টের সংখ্যা বাড়তে হবে। কিরকম সংখ্যা রয়েছে আমার জানা মতো 2 জন বা 3 জন আমার জানা মতো এখনো আছে, মহিলা আর্কিটেকচার আছেন। মানে মহিলারা কি এই বিষয়ে মানে আগ্রহ দেখায় কি দেখায় না? একদম, বাইরে তো মানে মহিলারা এই পার্টিকুলার প্রফেশনটায় বেশ ফ্লারিশ করছে। আচ্ছা, আমি দেখলাম আমাদের বন্ধু বান্ধবরাও আছেন যারা একসময় আমরা একসাথে পড়াশোনা করেছি, ওরাও বেশ কাজ করছে। তাহলে ত্রিপুরার মধ্যেও সেই বিষয়টা আস্তে আস্তে আসছে যে ত্রিপুরায়ও আর্কিটেকচারে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই কাজে যোগ দিচ্ছে, এবং আপনারা সেই মানে স্টুডেন্টদের মধ্যে সেটা পাচ্ছেন খুঁজে। হ্যাঁ, আমার মনে হচ্ছে, স্টুডেন্ট বলাতে মনে হয়েছে আমার চেনা মতো, হ্যাঁ প্রায় 6-7 জন মহিলা আর্কিটেক্ট কাজ করছেন এখন রাজ্যে, ভালোভাবে কাজ করছেন। আরো হয়তো বা আছেন যাদের আমি চিনি না। একদম। আর যেহেতু আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকে চলে আসলাম, তো এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা অনেক কিছুই তথ্য শুনছি, তো যদি ছোট করে যদি বলি যে দর্শকদের জন্য কি বলবেন, কিভাবে নিজেদের প্রস্তুত রাখবে বা
সচেতন রাখবে, যদি একটু আপনি বলে দেন অ্যাওয়ারনেসের জন্য। দর্শকদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদের টিভিতে বা অন্যান্য মাধ্যমে, সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাই, সেগুলিকে একটু সিরিয়াসলি নিয়ে নিজেকে এবং নিজের যে পরিবারের লোকজনকে সেই সম্পর্কে সামান্য আলোচনার মাধ্যমে একটু তৈরি করে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাকৃতিক দুর্যোগ যখন হবে তখন কিন্তু আমি বা আমার বলে কিছু হয় না, তখন আমাদের পুরো সামাজিক একটা দায়িত্ব চলে আসে। সেই সামাজিক দায়িত্বর কথা মনে করে আমাদের সমাজের অন্যান্য যারা আছেন ওদের প্রতিও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। একদম, অনেক অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এইভাবে আমরা আর অনেক কিছু আর্কিটেকচার নিয়ে, ডিজাস্টার নিয়ে আরো অন্য সময় আপনার কাছ থেকে শুনবো। ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আপনাদের সঙ্গে সোমদীপ চক্রবর্তী, যিনি সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার ফ্রম টিআইটি থেকে মূল্যবান কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের কিন্তু শুধু নিজের কথা ভাবলে হবে না, পরিবারের কথাও ভাববো, পাশাপাশি সমাজের কথাও ভাববো এবং আমাদের রাজ্যের কথাও ভাববো। তো তার জন্য আমাকে কি করতে লাগবে? অবশ্যই আমাদের যে ভূ প্রকৃতিটা রয়েছে, প্রাকৃতিক যে ভারসাম্য রয়েছে, সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমরা অবশ্যই সেটার দিকে লক্ষ্য রাখবো যেন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে, গাছের প্রতি যত্নশীল হব, আর মাটি রোধ করার জন্য যেন আমাদের সবার প্রচেষ্টা থাকে, সেই দিকটাই লক্ষ্য রাখবো। তাহলে হয়তোবা কিছুটা আমরা সেই বিষয় থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন, আমাদের সঙ্গে থাকুন।